আসসালামু আলাইকুম। পাপেল এডুকেশন শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার 3 দ্বিপদী উপপাদ্য এই অধ্যায়টা নিয়ে। আজকের এই ক্লাসটাতে আমরা একদম দ্বিপদী উপপাদ্যের বেসিক এবং এই অধ্যায় থেকে যে সকল অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে কিংবা সংক্ষিপ্ত কিংবা রচনামূলক এই সকল প্রশ্নগুলাই আজকে এই একটা ক্লাস আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ আপনি যদি একটা ক্লাস সম্পূর্ণরূপে করেন তাহলে একই সাথে আপনার এই তৃতীয় অধ্যায় ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং এখান থেকে যে আমাদের প্রতি বছর আপনি সংক্ষিপ্ত বলেন কিংবা একটা রচনামূলক বলেন কিংবা অতি সংক্ষিপ্ত বলেন আসি পরীক্ষায়, তো আজকের একটা ক্লাস করলে আপনি কিন্তু ভালো একটা মার্কস পেয়ে যাচ্ছেন, এক ক্লাসে আপনার কমপ্লিট। সো আজকের এই ক্লাসে আমরা বলছিলাম অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক এই তিনটা ক্যাটাগরির প্রশ্ন আলোচনা করব। পাশাপাশি আপনি কিভাবে যে কোনো ধরনের ম্যাথ দ্বিপদী উপপাদ্য থেকে যদি আসে তাহলে কিভাবে আপনি সলভ করতে পারবেন সেই বিষয়টা আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমত এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে এগুলো আমাদের আজকে যেগুলো আমরা আলোচনা করবো একটু দেখি। এগুলো হচ্ছে স্যার আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তারপরে স্যার আমাদের রচনামূলক প্রশ্নগুলো হচ্ছে, এখন একটু কথা বলি স্যার, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে রচনামূলক প্রশ্নটা, এটা সংক্ষিপ্ত তো আসতে পারে কিংবা রচনামূলক আসতে পারে। তারপরে এই যে একটা দেখতে পেলাম আমরা, আর এই সবগুলো হচ্ছে আমাদের রচনামূলক প্রশ্ন। আচ্ছা, তো যাই হোক, এখন যে বিষয়টা স্যার আমরা বলতে চাচ্ছি, এই প্রশ্নগুলা সলভ করার আগে একটু বেসিক দরকার। আমি আপনাদেরকে এই দ্বিপদী উপপাদ্য থেকে একটু বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করি যাতে আপনি খুব সহজে একদম বেসিক সহকারে এই দ্বিপদী উপপাদ্য অধ্যায়টা বুঝতে পারেন। ঠিক আছে? আচ্ছা, সো চলেন আমরা একটু বেসিকটা আলোচনা করে আসি। দ্বিপদী মানে হচ্ছে যেখানে দুইটা পদ থাকে, এটা আপনারা সকলে জানেন। দ্বিপদী মানে যেখানে কয়টা পদ থাকবে স্যার? দুইটা পদ থাকবে। ঠিক আছে? আচ্ছা, যেমন আমি লিখলাম a প্লাস বি। স্যার এই যে আমাদের a প্লাস বি, এটার উপরে যদি স্যার আমি পাওয়ারটা 0 দেই তাহলে শুধু 1 হবে, কারণ আপনারা জানেন যে কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে 1 হয়। বাট আমি যদি লিখি a প্লাস বি, পাওয়ার যদি 1 দেই, আপনি দেখেন তাহলে কি হবে? শুধু a প্লাস বি হবে। দেন আমি যদি a প্লাস বি হোল স্কয়ার বলি তাহলে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এরকম হবে। আমি যদি বলি a প্লাস বি হোল কিউব তাহলে আমার হবে হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। একটু চিন্তা করে আমরা এই যে এখানে যে দুইটা পদ আছে দেখেন, একটা a আর একটা হচ্ছে b, তাহলে দুইটা পদের যে এক্সপানশন বিস্তৃতি এটা আমরা একটু দেখলাম। এখন এইখান থেকে স্যার আমি কি বুঝতে পারলাম? আমি দুইটা জিনিস এখান থেকে বোঝাবো। প্রথম কথা হচ্ছে মোট পদ কয়টা হয় এটা একটু আগে জানবেন। পদ সংখ্যা কয়টা আগে এটা একটু বোঝার চেষ্টা করবেন। একটু স্যার খেয়াল করেন, আমার এই a প্লাস বি এটার উপরে হোল পাওয়ার 0 ছিল, তখন পদ আসছে শুধু একটা 1। যখন 1 ছিল আমার পাওয়ার তখন এখানে পদ আসছে দুইটা। যখন 2 ছিল স্যার আমার পাওয়ার তখন পদ আসছে দেখেন কয়টা স্যার? তিনটা। যখন 3 ছিল তখন পদ কয়টা হয়েছে স্যার? চারটা। তার মানে আপনি কি একটা জিনিস ধরতে পারছেন? পদ সংখ্যা পাওয়ারের থেকে এক বেশি। এখন আমি যদি এইটাকে a প্লাস বি কে আমি যদি এইভাবে লিখি a প্লাস বি হোল টু দি পাওয়ার, আমি যদি এইভাবে লিখি স্যার তাহলে কি হবে? তাহলে এটার পদ সংখ্যাটা স্যার কত হবে? পাওয়ার যেটা থাকে তার থেকে একটা বেশি হয় আমাদের পদ। সো তাহলে পদটা হবে, পদ সংখ্যাটা হবে, মোট পদ সংখ্যা হবে n প্লাস 1। এটা মাথায় রাখবেন। কারণ আপনারা এখানে বললো যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 10, তাহলে এই জায়গায় আপনার পদ হবে কয়টা স্যার? পদ সংখ্যা কয়টা হবে? 10 আছে যত পাওয়ার তার সাথে একটা বেশি মানে এক যোগ করবেন, দ্যাট মিন্স আপনার পদ সংখ্যা হবে 11টা। তার মানে আমরা প্রথম আইডিয়াটা আমাদের ক্লিয়ার, পদ সংখ্যা সবসময় একটা বেশি হয়। ঠিক আছে? পাওয়ারের চাইতে একটা বেশি হয়। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম যে মোট পদ কয়টা হবে। সর্বোচ্চ যে পাওয়ারটা থাকে আমাদের n এর ভ্যালুটা সেটা থেকে এক বেশি হয়, মানে পদ সংখ্যা মানে আমরা বুঝবো n প্লাস 1। জাস্ট এটাই। এটা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে, সেজন্য আমি এটা প্রথমে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তারপরে স্যার আমরা যে বিস্তৃতি করি এটা একটা নিয়ম মাফিক চলে, কিন্তু আপনি যে সূত্রটা পাইছেন এটা কিভাবে পাইছেন? এখানে কিন্তু একটা দ্বিপদী উপপাদ্যের একটা সূত্র আছে স্যার, সেই সূত্রটা আপনি অ্যাপ্লাই করছেন। আপনি খেয়াল করলে দেখতে পাচ্ছেন এখানে প্রথম পদটা a আর দ্বিতীয় পদটা b। আপনি প্রথম পদের পাওয়ারের দিকে একটু তাকান। আমি যদি অন্য কালার দিয়ে একটু মার্ক করি, দেখেন আমি একটু লাল কালার ইউজ করতেছি। এই প্রথম পদটার মধ্যে পাওয়ার হচ্ছে 2,
এখানে দ্বিতীয় পদে যেটা এখানে দেখেন এর পাওয়ার হচ্ছে 1, এখানে এ নাই, তার মানে এর টু দি পাওয়ার কত আছে, 0 আছে। আপনি দেখেন প্রথম পদের পাওয়ারটা কিন্তু কমতেছে, প্রথমে 2, দেন 1, দেন 0। আপনি বি এর দিকে তাকান, দ্বিতীয় পদটা যে বি, এখানে কি বি আছে? না স্যার, বি যেহেতু নাই, তার মানে বুঝতে হবে আপনাকে এখানে বির পাওয়ার কত আছে স্যার, 0, বি টু দি পাওয়ার 0। তার মানে প্রথম পদে বির পাওয়ার 0, তারপরটাতে দেখেন 1 আছে, তারপরটাতে কত হয়েছে স্যার, 2। তার মানে বির পাওয়ার বাড়তেছে, এর পাওয়ার হ্রাস পাচ্ছে। এটা দ্বিপদী পদের একটা বৈশিষ্ট্য, প্রথম পদের যে পাওয়ারটা থাকে, গাঢ়টা থাকে, সেটা নিম্নগামী, আর দ্বিতীয় পদের পাওয়ারটা হয় স্যার কি, ঊর্ধ্বগামী, মানে বাড়তেই থাকবে, এক এক করে বাড়বে। আপনি প্রত্যেকটার ক্ষেত্রে খেয়াল করেন, এখানে দেখেন 3, 2, 1, 0। আবার বির ক্ষেত্রে এখানে 0 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, মানে বাড়তেই থাকবে। তাহলে এইভাবে আপনাকে যত পদই বলুক, আপনি কিন্তু সেটা বিস্তৃত করতে পারবেন। ঠিক আছে, সাপোজ মনে করেন আমি লিখলাম এখানে a প্লাস বি হোল টু দি পাওয়ার 5। এটা যদি স্যার আমি বিস্তৃতি করি, একটু দেখেন প্রথম পদের পাওয়ার দেখেন বাড়তেই থাকে, আমি জানি প্রথম পদে হবে a টু দি পাওয়ার 5, তারপর হবে a টু দি পাওয়ার 4, তারপর হবে a কিউব, তারপর হবে a স্কয়ার, তারপর হবে a, তারপরটা হবে a 0, a টু দি পাওয়ার 0। ঠিক আছে, তো সিমিলারলি বির ক্ষেত্রে কি হবে স্যার, প্রথমে 0 হবে, তারপরটা হবে স্যার 1, তারপরটা হবে 2, তারপরটা হবে 3, তারপরটা হবে স্যার 4, তারপরটা হবে স্যার 5। ক্লিয়ার? তারপর তো মাঝখানে প্লাস চিহ্ন আছে, এটা তো বুঝতে পারলাম, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার দ্বিপদী বিস্তৃতিটা বা এটার যে এক্সপানশন, এটা কিন্তু হয় নাই স্যার, এই পর্যন্ত কমপ্লিট হয় নাই, একটু বাকি আছে। আপনি দেখেন এই যে তাদের মাঝখানে যে সহগগুলা ছিল, পদের যে সহগগুলা, এই সহগগুলা কি স্যার আপনি বসাইছেন, এই জায়গাটা তো আপনার ফাঁকা। এখন এই জায়গাটা আপনি কিভাবে ফিল আপ করতে পারেন বলেন তো? এই জায়গাটা আমরা ফিল আপ করতে পারি কম্বিনেশনের একটা সূত্র আছে, সেই সূত্র দ্বারা, এনসিআর সূত্র দ্বারা। কথা বুঝতে পারছেন? আমরা কোন সূত্রের সাহায্যে এই এখানে যে সহগটা আছে সেটা বসাইতে পারি এনসিআর সূত্র দ্বারা। কোন সূত্র স্যার? এনসিআর, এনসিআর। এন মানে হচ্ছে এই যে পাওয়ার গুলো থাকবে, ঠিক আছে, এই পাওয়ারটা হচ্ছে এন এর ভ্যালু। আর আর মানে কি, আমরা যখন সমাবেশ পড়ছিলাম তখন বলছিলাম যে এন সংখ্যক উপাদান হতে আর সংখ্যক নিয়ে আপনি কত উপায়ে সাজাতে পারেন, এইটা ছিল আমাদের আর। ঠিক আছে, কতগুলো উপাদান নিচ্ছেন, মোট উপাদান থেকে কয়টা উপাদান নিচ্ছেন। এই ক্ষেত্রে আর বলতে আমরা যে বিষয়টা বুঝবো যে তমপদ থেকে এক কম, এটা আমরা বুঝবো। ঠিক আছে, তমপদ থেকে এক কম। যেমন এই ক্ষেত্রে যেহেতু এটা প্রথম পদ, তাহলে এখানে আপনি লিখতেন NC0, এটা দ্বিতীয় পদ, এটা সহগটা হবে NC, মানে সরি এই n এর জায়গায় তো 5 বসবে, যেহেতু এখানে 5 আছে, তাহলে আপনি কিন্তু এখানে লিখতেন NC0 5C0, এখানে লিখতেন 5C1, এখানে লিখতেন 5C2। আমি সহজ ভাষায় বোঝাচ্ছি, হ্যাঁ, আমি বইয়ের ভাষা ইউজ করতেছি না, আমি আমার নিজস্ব ভাষায় ইউজ করতেছি, যাতে আপনারা সহজ ভাষায় বুঝতে পারেন। এখানে লিখতাম আমি 5C5। আরো যদি আপনাদের বেসিকের প্রয়োজন হয়, আমাদের পাপিলিও কেয়ার ইউটিউব চ্যানেলে যেয়ে সেখানে আরো অসংখ্য ভিডিও আছে, আমি এটার উপর আরো ডিটেইলস আলোচনা করছি, সেই ভিডিওগুলো দেখলে আপনার আশা করি দ্বিপদী উপপাদ্যের টোটাল আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে, টোটাল আইডিয়াটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, সো খেয়াল করেন এখন যে বিষয়টা, এই যে এটাই কিন্তু স্যার আর এর ভ্যালু। এই দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা আর এর মান কিন্তু 1 বসিয়েছি, তৃতীয় পদের ক্ষেত্রে দেখেন আর এর মান আমরা 2 বসাইছি, চতুর্থের ক্ষেত্রে 3, পঞ্চমের ক্ষেত্রে 4, ষষ্ঠের ক্ষেত্রে 5। তার মানে আমরা যেখানে 8টা লিখি, আর এর মানটা কত হবে স্যার? তম পদ, মানে কততম পদ আছে তার থেকে 1 কম, মানে আপনি 1 বিয়োগ করে দিলেই আর এর মান পেয়ে যাচ্ছেন। তাহলে আমি ষষ্ঠ পদের কথা বললাম, তাহলে আর এর মান হবে এখানে 5। আমি অষ্টম পদ বললাম, তাহলে আর এর মান কি হবে স্যার? 7। যদি অষ্টম পদ বলি তাহলে 7 হবে অবশ্যই। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে আমাদের। তাহলে এই যে আমরা দ্বিপদী বিস্তৃতি করতেছি, এটা তো স্যার একটা সাধারণ পদ থাকা দরকার। সেই সাধারণ পদটা এখন আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, সেই সাধারণ পদটা এখন আমি আপনাদেরকে দেখাবো, একটু খেয়াল করেন। মনে করেন সাপোজ আমি এখানে একটা পদ লিখলাম x প্লাস a হোল টু দি পাওয়ার n, এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ, অথবা সাধারণ পদ বলতে পারেন r প্লাস 1 তম পদ সমান সমান হবে আমাদের স্যার, সমান সমান হবে NCR। যেহেতু r প্লাস 1 তম পদ বলছি,
তাহলে আর মান এটা থেকে 1 কম হবে, বিয়োগ করলে তো শুধু আর থাকে, তাই না? তারপরে প্রথম পদ কত স্যার? x, সো এখানে হবে x টু দি পাওয়ার n মাইনাস r। প্রথম পদের পাওয়ারটা সবসময় এই দুইটার বিয়োগফল হয়। এই দুটোর কি হয় স্যার? বিয়োগফল। আর দ্বিতীয় পদের যে পাওয়ারটা হয় সেটা হচ্ছে r এর মান। দ্বিতীয় পদ a আছে, তার মানে a টু দি পাওয়ার r। এই যে সূত্রটা স্যার, এইটা একটু মাথায় রাখবেন। এটা কি রাখবেন স্যার? একটু মাথায় রাখবেন, তাহলেই হয়ে যাবে। এই সূত্রটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা বিষয় আলোচনা করি, মধ্যপদ। স্যার আমি এখানে সাপোজ একটা দ্বারা লিখতেছি, একটু দেখেন। আমি লিখলাম 1 2 3 4 5। আমি এখানে 5টা সংখ্যা লিখছি। এখানে 5টা সংখ্যার মধ্যে আমি যদি বলি মাঝখানেরটা কোনটা, আপনি অনায়াসে বলতে পারবেন এই সাইডে আমি 2টা বাদ দিলাম, এই সাইডে আমি 2টা বাদ দিলাম, তার মাঝখানে 3 থাকে। কিন্তু 3টা হচ্ছে মধ্যপদ। কিন্তু স্যার এখানে দেখেন তো সংখ্যা কয়টা? 5টা, মানে মোট পদ হচ্ছে আপনার 5টা। তো এটা কি বিজোড় সংখ্যা না? যদি পদ সংখ্যাটা বিজোড় হয় তাহলে মধ্যপদ হবে একটা। বাট আপনি যদি এখানে 6 পর্যন্ত লিখতেন তাহলে মধ্যপদ করতে হইতো এই যে এই দুইটা স্যার, 3 4। তাহলে পদ সংখ্যাটা মানে মোট পদ সংখ্যাটা যদি জোড় হয় তাহলে মধ্যপদ আপনি 2টা পাবেন। আর যদি আপনার পদ সংখ্যাটা বিজোড় হয় তাহলে মধ্যপদ আপনি কয়টা পাবেন? একটা পাবেন। এবং মধ্যপদ কিভাবে বের করে সেগুলো আমাদের প্রশ্নে আছে, আমরা সেই প্রশ্ন সলভ করার সময় অবশ্যই সেগুলো আমরা দেখিয়ে দিব। তো চলেন এখন আমরা সরাসরি আমাদের সেই প্রশ্নের আলোচনায় চলে যাই। এখন আপনারা যদি প্রশ্ন নিয়ে আলোচনা করি, আশা করি আপনারা সেই বিষয়টাগুলো ধরতে পারবেন। ঠিক আছে, প্রথম প্রশ্ন স্যার, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 100 এর বিস্তৃতিতে কততম পদটি মধ্যপদ হবে? মানে স্যার এটার মধ্যপদটা কয় নাম্বার পদ? আপনি এখানে একটু অন্যভাবে আনসার করা আছে, আমি এইভাবে আনসারটা আপনাকে দিব না। আপনি চাইলে এটাও ফলো করতে পারেন, আপনি চাইলে আমার রুলসটাও ফলো করতে পারেন। আমি আমার রুলসটা একটু বলি। স্যার এখানে দেখেন তো n এর মান কত আছে? 100। তাহলে পদ কয়টা হবে? পদ সংখ্যা আমি এখানে লিখতেছি, তাহলে আমি অনায়াসে বলতে পারি, আমি জানি যে পদ সংখ্যা হয় n প্লাস 1। তাহলে 100 যোগ 1, তার মানে আপনি আলটিমেটলি বলতে পারতেছেন এখানে পদ সংখ্যা হচ্ছে 101টা। পদ সংখ্যা কয়টা? 101টা। 101 কি সংখ্যা স্যার? বিজোড় সংখ্যা। বলেন বিজোড় না? অবশ্যই বিজোড়। তাহলে আমাদের মধ্যপদ কয়টা হবে? একটা হবে। তাহলে আমি প্রথমে বলতে পারি এর বিস্তৃতিতে মধ্যপদ হবে স্যার একটি, এবং সেই মধ্যপদটা কত দেখেন। তাহলে মধ্যপদটা হবে, যদি আপনার মধ্যপদ দেখেন, তাহলে স্যার আমাদের যে মধ্যপদটা হবে সেটা আমি একটু বলতেছি আপনাদের। দেখেন পদ সংখ্যাটা কত পাইছেন স্যার? 100 অর্থাৎ 101 প্লাস 1/2। আপনি একটু হিসাব করেন, এখানে 101 এর সাথে 1 যোগ করলে হবে 102। 102 কে 2 দ্বারা ভাগ করেন, কত হয় স্যার? 51। তার মানে 51তম পদটাই হবে স্যার আপনার মধ্যপদ। এটা হচ্ছে আমার নিয়ম। আর আপনারা এখানে যে নিয়মটা আছে চাইলে সেটাও আপনারা ফলো করতে পারেন। আমি আসলে এই নিয়মটা ফলো করি না বা কখনোই করতাম না, আমি আমার মতো করে করতাম। কারণ এখানে যেহেতু 100 আছে তার মানে পদ সংখ্যা হবে 101টা। তাহলে এটা বিজোড় সংখ্যা, মধ্যপদ একটা হবে। তা সেটা সূত্রটা কি? আপনি যে পদ সংখ্যাটা আছে পদ সংখ্যার সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবেন, তাহলে এই মধ্যপদটা চলে আসবে। পদ সংখ্যার সাথে 1 যোগ করবেন, যোগ করে 2 দ্বারা ভাগ করবেন, তাহলে আপনি মধ্যপদটা পেয়ে যাচ্ছেন। কথা ক্লিয়ার? আচ্ছা, তো আশা করি এই প্রশ্ন আপনারা আনসার করতে পারবেন। তারপর হচ্ছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সাধারণ পদটি লিখো। সাধারণ পদ মানে স্যার ওই যে আপনি একটা সূত্রটা লিখবেন। সূত্রটা কি ছিল স্যার দেখেন তো, একটু একটু ব্যাখ্যা দেই। সূত্রটা ছিল স্যার আমাদের n c r ইনটু প্রথম পদ হচ্ছে 1 টু দি পাওয়ার n মাইনাস r, দ্বিতীয় পদ হচ্ছে স্যার মাইনাস x, কিন্তু দ্বিতীয় পদটা কিন্তু মাইনাস x হোল টু দি পাওয়ার r। তো এখন এই আরটা কার কার উপরে আছে স্যার? মাইনাসের উপরে আছে এবং আমাদের x এর উপর, দুইটার উপরই আছে। সো এটাকে আমরা চাইলে কি লিখতে পারি দেখেন তো, n c r 1 এর উপর আপনি যাই পাওয়ার দেন না কেন ঘুরে ফিরে তো তাই 1ই হচ্ছে। 1 গুণ করলে কোনো সমস্যা আছে? এই তিনটা তো গুণ আকারে আছে, আপনি 1 যদি গুণ করেন বা না করেন কিছু হবে? কিছু হবে না। সো 1টাকে আপনি উজ্জ্ব করে দেন, তুলে দেন। তারপর এখানে স্যার মাইনাসের উপরে কি আছে? একটা পাওয়ার 1 আছে, সরি পাওয়ার r আছে। তাহলে আমরা মাইনাস 1 এর উপর r পাওয়ার দিলাম আর x টু দি পাওয়ার r। তারা এখানে দেখেন এই মাইনাস 1টাকে আগে লিখে দিয়েছে, তারপরে এই যে বাকি পার্টটা লিখছে ncr, এই যে ncr আর এই যে x টু দি পাওয়ার r, এইভাবে লিখছে। আচ্ছা, তারপরে 1 প্লাস x
হোল টু দি পাওয়ার এন এটাকে বিস্তৃত করো। স্যার এটা বিস্তৃতির সরাসরি সূত্রটা যেটা আমি প্রথমে আপনাদেরকে বুঝাইছিলাম সেই সূত্রটাই যেখানে লিখে দিছি। দেখেন প্রথম পদ এ টু দি পাওয়ার এন, মানে প্রথম পদের পাওয়ারটা সবটাই হয় এটা জানেন। তারপরটা কি হবে NC1, দ্বিতীয় পদের ক্ষেত্রে বলছিলাম কিন্তু NC1, তারপরটা হয় NC2, তারপরটা হয় NC3, তারপরটা হয় NC4, এইভাবে আর কি যেতে থাকে। ঠিক আছে, তারপরে প্রথম পদের পাওয়ার ধীরে ধীরে হ্রাস পায়। দেখেন এখানে n ছিল, তারপর হয়েছে n-1, মানে এক বিয়োগ হচ্ছে, কমতেছে। এখানে n-2, এখানে n-3, তারপর n-4, এইভাবে যাবে। আর দ্বিতীয় পদ হচ্ছে এখানে x, তাহলে x এর পাওয়ার বাড়বে। প্রথমে দেখেন এখানে x এর পাওয়ার 1, এখানে কিন্তু নাই, প্রথম পদে নাই। দ্বিতীয় পদে 1 হয়েছে, তৃতীয় পদে কত হয়েছে স্যার 2, চতুর্থ পদে 3, পঞ্চম পদে 4, এরকম করে কি বাড়বে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলুন আমরা পরবর্তী আলোচনায় যাই। এইখানে একটু খেয়াল করেন, এটা যেহেতু অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আমরা জাস্ট এক নজরে একটু দেখে নেব, একটু হালকা বুঝাই দিই আপনাদের। x প্লাস 1/x হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে মধ্যপদটি কত? মধ্যপদটি আপনাকে নির্ণয় করতে বলছে। এখানে n এর মান মানে পাওয়ারটা 7 আছে, তাহলে পদ সংখ্যা হবে 7 এর সাথে 1 যোগ করলে হয় 8, তার মানে পদ সংখ্যা আমাদের স্যার 8 হবে। এটা আমরা ক্লিয়ার? তাহলে পদ সংখ্যা হচ্ছে কত? 8। স্যার এখন পদ সংখ্যা যেহেতু আমাদের 8টি, স্যার এটা কি সংখ্যা? জোড় সংখ্যা। যদি জোড় হয় পদ সংখ্যা হবে 2টা, মধ্যপদ হবে 2টা। যদি বেজোড় হইতো তাহলে আমরা একটা বলতাম। যেহেতু এটা কি স্যার আমাদের জোড় সংখ্যা, পদ সংখ্যাটা টোটাল কয়টা পদ হবে? 8টা হবে। সো এটা জোড়, সেজন্য মধ্যপদ কয়টা হবে স্যার? 2টা। এখন আমরা মধ্যপদ কিভাবে বের করব? 2টা কেমনে বের করব? যখন বিজোড় ছিল তখন আমরা কি করতাম স্যার? যখন বিজোড় ছিল তখন আমরা পদ সংখ্যার সাথে 1 যোগ করতাম, 1 যোগ করে 2 দ্বারা ভাগ করতাম। এটা ছিল বিজোড়ের নিয়ম। আর জোড়ের নিয়মটা হচ্ছে সরাসরি আপনি এটাকে 2 দ্বারা ভাগ করবেন, তারপরেটা 2টা বসবে, তাহলে এটা হবে একটা, আরেকটা হবে স্যার 8/2 প্লাস 1 তম পদ। এই যে 2টা, তাহলে একটা হবে কত স্যার? 8 কে 2 দ্বারা ভাগ করলে 4, তার মানে একটা হচ্ছে চতুর্থ পদ, আরটা হবে কত? এখানে আসে 4 আর যোগ 1, তার মানে 4 নাম্বার পদ আর হচ্ছে 5 নাম্বার পদ। এই দুইটাই হবে কি স্যার? মধ্যপদ। ঠিক আছে, এই যে দেখেন, তার মানে 4তম পদ মানে চতুর্থ পদটি এবং হচ্ছে স্যার পঞ্চম পদটি হবে মধ্যপদ। এটা একদম সোজা। তারপরে বলছে x/a প্লাস a/x হোল টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে মধ্যপদটি কত? এর বিস্তৃতিতে মধ্যপদটি কত? মধ্যপদটি আপনাকে বের করতে বলছে। তাহলে স্যার এখন দেখেন এটার পাওয়ারটা কি? এটার পাওয়ারটা হচ্ছে 20, তাহলে আমাদের পদ সংখ্যা কয়টা হবে? তাহলে স্যার আমাদের পদ সংখ্যা হচ্ছে 20 যোগ 1, তার মানে 21টি হবে আমাদের কত? পদ সংখ্যা। তাহলে মধ্যপদ কি হবে? আমি তো সূত্র লিখে দিয়েছি এখানে, যে বিজোড় হইলে, যখন বিজোড় হয় তখন স্যার এই সূত্র পদ সংখ্যার সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করবেন। এখানে পদ সংখ্যা হচ্ছে 21টা, এর সাথে 1 যোগ করেন, কত হইলো স্যার? 22, 2 দ্বারা ভাগ করেন, কত হবে? 11। স্যার এই যে 11তম পদটাই হচ্ছে মধ্যপদ। এইটা যদি আমি যে নিয়মটা শিখাইলাম, আপনার যা ভালো লাগে আপনি সেটাই ফলো করেন, কোনো সমস্যা নেই। বাট আমি যে নিয়মটা শিখাইছি যদি এটা আপনি ফলো করেন, ইটস এনাফ, আপনি যে কোনো প্রশ্ন আনসার করতে পারবেন, কোনো পেজ বাজবে না। অনেক সময় কিন্তু আপনি পেজ বাজাই দিবেন, সেই পেজগুলো বাজানো যাবে না। তার পরবর্তী আমরা প্রশ্নটা দেখি স্যার। এখানে দেখেন 1a প্লাস x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে মোট কতটি পদ আছে? পদ সংখ্যা তো জানি আমরা n+1 হয়, এই যে মোট পদ হবে n+1টি, মানে পাওয়ারের সাথে 1 যোগ। কমপ্লিট। 1 প্লাস x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সাধারণ পদটি লিখো। সাধারণ পদ মানে এটার বিস্তৃতি যদি আমরা করি তাহলে হবে এরকম NCR ইনটু প্রথম পদ হচ্ছে 1, তাহলে হবে 1 টু দি পাওয়ার n-r ইনটু x টু দি পাওয়ার r। সো এখানে আলটিমেটলি এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি NCR ইনটু x টু দি পাওয়ার r। আপনি চাইলে এটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন আপনাদের প্রশ্ন জাগবে, স্যার আপনি এইটা কইতে লিখলেন, এইটা কোথা থেকে আসলো? স্যার এটা আসছে বেসিক্যালি আমরা যে সমাবেশ করছিলাম, এই এনসিআর কে আপনি কিন্তু চাইলে এইভাবে প্রকাশ করতে পারেন অথবা এইভাবে লিখতে পারেন। সেই জন্য এনসিআর এর জায়গায় তারা এই কথাটা লিখছে, কোনো সমস্যা নেই। ওইটাও লিখতে পারেন, এটাও লিখতে পারেন। ঠিক আছে, তারপরের প্রশ্নটা দেখি আমরা। ওয়ান প্লাস এক্স ইনভার্স 3 হোল ইনভার্স 3 এর প্রথম 3টি পদ বের করো। স্যার এর কি করতে হবে? প্রথম 3টা পদ বের করতে হবে। ঠিক আছে, আমি একটু আপনাদেরকে বলি।
এইখানে যে একটা দেখেন সূত্র লেখা আছে, এই সূত্রটা একটু দেখে রাখেন স্যার, এটা আপনার সামনে দরকার হবে। 1 প্লাস যদি এরকম থাকে 1 প্লাস এক্স, তাহলে এরকম হয় 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ইন্টু এক্স স্কোয়ার। এখন বলতে পারেন স্যার আপনি হুট করে এটা কই থেকে নিয়ে আসলেন? নিয়ে আসি নাই স্যার, এটা হচ্ছে আমি যদি এখানে এটার বিস্তৃতি করি, এটার যদি আমি একটু বিস্তৃতি করি তাহলে আপনি ব্যাখ্যাটা পেয়ে যাবেন। যেমন এখানে আমাদের লেখা আছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। প্রথম পদ কত হবে স্যার? এন সি জিরো ইন্টু 1 টু দি পাওয়ার এন মাইনাস জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো। দ্বিতীয় পদটা স্যার এন সি ওয়ান। দ্বিতীয় পদের ক্ষেত্রে এই যে এখানে যে আরটা বলি আমরা, এই আর এর মানটা কিন্তু 1। তারপরে 1 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1। তারপরটা স্যার nc2 ইন্টু 1 টু দি পাওয়ার n মাইনাস 2, দ্বিতীয় পদ হচ্ছে স্কোয়ার। এই যে আমি তিনটা পদ লিখছি, আপনি এটার জায়গায় এটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই, বাট এটা ক্যালকুলেশন করলে এটা চলে আসবে। আপনি দেখেন nc0 এটার মান হচ্ছে 1, 1 এর উপর আপনি যা পাওয়ার দিচ্ছেন তার মানে কত 1, x এর উপর পাওয়ার 0 তার মানে কি 1, মানে এটার মান 1 হচ্ছে, এটা 1 হচ্ছে, এটা 1 হচ্ছে, তিনটাই সেম, তিনটাই 1। আচ্ছা, দেন nc1 এটার ভ্যালুটা কিন্তু n, এটা আপনারা সকলেই জানেন। nc1 এটার ভ্যালুটা কত 1 হয়, 1 এর উপরে যাই পাওয়ার দেন তার মানে কত হবে স্যার 1। তারপরে স্যার x টু দি পাওয়ার 1 মানে শুধু x। আর nc2 এটাকে যদি আপনি ভেঙে লিখেন, ভেঙে লিখলে এইভাবে লেখা যায় n ইন্টু n মাইনাস 1 বাই 2, মানে 2 ফ্যাক্টোরিয়াল, বাট আমরা এখানে 2 ফ্যাক্টোরিয়াল ভ্যালু তো 2, সেজন্য একবারে আমি 2 লিখে দিলাম। তারপরে কত আছে স্যার x স্কয়ার, এই যে x স্কয়ার। আপনি এটাকে একটু ক্যালকুলেশন করে দেখেন তো কি আসে। তিনটা 1 গুণ করলে কত হবে? 1 হবে। তারপরে এখানে গুণ করেন, কি হয় স্যার? n x হয়। আর এখানে তো যা আছে তাই, অর্থাৎ n ইন্টু n প্লাস সরি n মাইনাস 1 বাই 2 x স্কয়ার। দেখেন তো স্যার আপনারা এইটাই লিখছেন না? এই যে কথা বুঝতে পারছেন? তো এখানে যেহেতু n এর জায়গায় কত আছে স্যার? -3, তাহলে আপনি n এর জায়গায় খালি -3 বসান। এই যে এখানে n ছিল, এই যে এখানে -3 বসাই দিলাম। তারপরে এখানে n ছিল, এই যে -3, এখানে n ছিল, এই যে -3 বসাইলাম। n এর জায়গায় খালি -3 বসাচ্ছি আমি। তাহলে এখানে 1 -3x এটুকু হিসাব আছে। আর এখানে একটু গুণ করেন, এখানে -4 আর এখানে কত হচ্ছে 3। তাহলে 3 4 12 হচ্ছে, 12 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি কত হবে স্যার? 6। এই যে 6x স্কয়ার। সো এটার প্রথম তিনটা পদ হচ্ছে এই যে এটা। ক্লিয়ার? আশা করি কারো কোনো ঝামেলা নাই। তারপরটাতে আমরা যাই। এই যে স্যার এক্স বর্ধিত পথ, মুক্ত পথ, এক্স বর্ধিত পথ, এক্স মুক্ত পথ, ধ্রুবক পথ, এইটা বের করতে বলে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষা আসে প্রায় পেয়ে আমাদের। সো এটা আমাদের বের করা শিখতে হবে। দেখেন এখানে আপনাকে বলতে পারে এক্স বর্ধিত পথটি বের করো, অথবা এক্স নিরপেক্ষ বা মুক্ত পথটি বের করো এবং এর মান নির্ণয় করো। এখন যে কোনো ট্রামই আপনার পরীক্ষায় থাকতে পারে, যে কোনো কথা বলতে পারে। ধ্রুবক পদ, এক্স মুক্ত পদ, মানে কি এক্স থাকবে না, এমন একটা পদ বের করবেন যেখানে এক্স নাই, খালি ধ্রুবক পদটা আছে, সংখ্যা আছে, অন্য কিছু নাই, চলক নাই, এক্স নাই। ঠিক আছে? তো এখন ধ্রুবক পদ বলতে আমরা কি বুঝি? সাপোজ মনে করলে আমি এখানে লিখলাম 510, এটা একটা ধ্রুবক পদ। এখন এটার সাথে এক্সটা যদি বর্ধিত হয়, কোন একটা পদ যদি এক্স বর্ধিত হয়, তার মানে মাথায় রাখবেন ওই পদে এক্স এর পাওয়ার 0। এখন এক্স এর পাওয়ার কেন 0 হয় জানেন? কারণ এক্স এর পাওয়ার 0 হয়ে গেলেই তো তার মান 1 হয়ে যায়। তখন কি 1 এর মধ্যে এক্স আছে নাই? তাহলে আপনি মনে করেন এখানে আছে 5 ইনটু x টু দি পাওয়ার 0, তাহলে দেখেন এটা কত হলো 510 ইনটু 1, সো কত আসছে 510 আসছে। তো এইটা হচ্ছে এক্স বর্ধিত পদ, এখানে তো কোনো এক্স নাই। এরকম একটা পদ আপনাকে এখানে বের করতে হচ্ছে। তাহলে স্যার আমরা বের করি। তো এটা নিয়মটা ভালো করে খেয়াল করবেন। এখন এখানে এক্স বর্ধিত পদটা কত নাম্বার পদ আমি কি জানি স্যার? জানি না। তাহলে আপনি প্রথমে যে কাজটা করবেন, এর বিস্তৃতিতে কি লিখবেন? এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ কি লিখবেন স্যার? r প্লাস 1 তম পদ সমান সমান সূত্রটা দেখেন, n এর জায়গায় 10 আছে, তাহলে আমি লিখবো 10c, যেহেতু r প্লাস 1 তম পদ বলছি তার মানে আমি এই জায়গায় শুধু r লিখবো। এখানে যদি বলেন দশম পদ, তাহলে এখানে লিখবেন 9, এখানে 11তম পদ লিখলে লিখবেন 10, এরকম সিস্টেম। আর এক কম লিখতে হবে, এখান থেকে এক বিয়োগ করে যা থাকবে সেটা এখানে লিখবেন।
সি এর নিচে প্রথম পদ কত আছে স্যার 2x স্কয়ার, এই যেটা হচ্ছে আপনার প্রথম পদ, আর মাইনাস এই মাইনাস সহকারে এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা প্রথম এটা হচ্ছে দ্বিতীয়। সো প্রথম পদ হচ্ছে 2x স্কয়ার, এটার পাওয়ারটা হবে স্যার এই দুটোর বিয়োগফল 10 মাইনাস r। প্রথম পদ 2x স্কয়ার, এই যে প্রথম পদের পাওয়ারটা বলছিলাম, এই দুটার সি এর উপর নিচে বিয়োগ করবে। তারপরে দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস 1/2x কিউব হোল টু দি পাওয়ার, এই যে স্যার সি এর নিচে কি ছিল, এই যে এটা লিখতে হবে, এই যে স্যার আমি লিখে দিলাম, আশা করি বুঝছি আমরা। 10 CR ইন্টু পাওয়ার তো দুইটার উপরে থাকে এটা জানেন, সো এখানে লেখা যায় 2 টু দি পাওয়ার 10 মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার 20 মাইনাস 2r। ঠিক আছে, তারপরে এখানে মাইনাস আছে, মাইনাসের উপরে পাওয়ার আর, সে মাইনাসটা তো শুধু মাইনাসের উপর পাওয়ার দেওয়া যায় না, তাহলে আমরা এখানে লিখলাম -1, এটার উপরে আর আছে। অনেকে আবার এইটাও স্যার বোঝে না, এটা না বুঝলে আমি কি করব বলেন, এখানে যে মাইনাস ছিল সেই মাইনাসের উপর পাওয়ার আর আছে, এখন তো শুধু মাইনাস লিখবেন কেউ, এই জন্য -1 লিখছি, একই কথা। তারপরে দেখেন এখানে 1/2 টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার 3r। এখন আমরা যদি একটু সূচকের যে বিষয়টা আছে সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখেন 10 CR ইন্টু 2 টু দি পাওয়ার 10 মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার, স্যার এখানে x টা উপরে আছে আর এই x এর সাথে তার সম্পর্কে কি দুটো ভাগ আছে না, ভাগ থাকলে পাওয়ারগুলো কি হয় স্যার বিয়োগ হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি 20 মাইনাস 2r মাইনাস এটার পাওয়ার হচ্ছে 3r। ওকে, তারপরে আছে স্যার -1 হোল টু দি পাওয়ার r ইন্টু 1/2 টু দি পাওয়ার r। তারপর স্যার এখানে কত থাকে আমাদের 10 CR ইন্টু 2 টু দি পাওয়ার 10 মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার 20 মাইনাস 3 2 5 মানে 5r। আচ্ছা, এই যে স্যার x টু দি পাওয়ার 5r, আমি যদি এটাকে x মুক্ত করতে চাই আমার এই অংশটা বেনিশ করতে হবে। আমি যদি এটাকে x বর্জিত করতে চাই, x মুক্ত করতে চাই, ধ্রুবক করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এই চলকটা বর্জন করাইতে হবে। তো চলক মুক্ত পদে বা x বর্জিত পদের বৈশিষ্ট্যটা কি, পাওয়ারটা 0 থাকে, তার মানে এইখানে যে পাওয়ারটা আছে স্যার এই পাওয়ারটা 0 হয়ে যাবে। এই পদটা কি হয়ে যাবে স্যার 0। তাহলে এই পদটিকে আপনি যদি ধ্রুবক পদ চিন্তা করেন, এই পদটাকে আপনি যদি কি চিন্তা করেন স্যার ধ্রুবক পদ চিন্তা করেন, তাহলে দেখেন, তাহলে ধ্রুবক পদ হলে বা x মুক্ত বা x বর্জিত যাই বলেন, x বর্জিত পদের ক্ষেত্রে, x বর্জিত পদের ক্ষেত্রে তার পাওয়ার যেটা আছে এটা সমান আমরা কি চিন্তা করব স্যার 0 চিন্তা করব। সো আমি লিখব 20 মাইনাস 5r সমান সমান 0 বা মাইনাস 5r ইজ ইকুয়াল টু মাইনাসের 20, তারপর আপনি কেটে দেন, মাইনাস মাইনাস কাটা 5 5 কেটে দিলেন, তাহলে এখানে r সমান হয়ে যাবে স্যার 4। তাহলে r এর মানটা কিন্তু আপনি পেয়ে গেছেন। এখন r এর মানটা স্যার আপনি এই জায়গার মধ্যে জাস্ট কি করবেন স্যার অ্যাপ্লাই করবেন, আপনার এখানে যে পদটা আছে সেটার মধ্যে কি করবেন স্যার আপনি অ্যাপ্লাই করে দিবেন। ঠিক আছে, তাহলে আপনি লিখবেন যে r এর মান 4 বসিয়ে পাই, r এর মান 4 বসিয়ে দিলে আপনার আনসারটা পেয়ে যাচ্ছেন। তাহলে এখন আমরা স্যার r এর মানটা কি করব স্যার 4 এখানে বসাই দিব। ঠিক আছে, তাহলে দেখেন স্যার, তাহলে আমরা লিখি r ইজ ইকুয়াল টু 4 বসিয়ে, তাহলে কি হবে 4 প্লাস 1 বা পঞ্চম পদ, সরি অষ্টম পদ সমান সমান 10c4। এই দেখেন এখানে 5 নম্বর পদ বলছি, এখানে আমি 4 লিখছি। তারপরে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 4, তারপরে ছিল আমার x টু দি পাওয়ার 20 মাইনাস 20 হয়ে যাবে, 4 5 20। ঠিক আছে, তারপরে -1 ছিল 4 টু দি পাওয়ার 4 ইন্টু 1/2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, 1/2 টু দি পাওয়ার
4 আমরা একটু দাগটা দেখে নিই তাহলে বুঝতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। 10c4 এখানে থাকে স্যার 2 টু দি পাওয়ার 6 ইন্টু x টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে, -1 এর উপরে জোর পাওয়ার তার মানে প্লাসের 1 হবে, আর এখানে হচ্ছে কত 2 টু দি পাওয়ার 4 হচ্ছে। তাহলে 10c4 এর তো স্যার একটা কি আসবে, অবশ্যই একটা মান আপনারা পাবেন। এখানে 2 টু দি পাওয়ার 4 আছে আর এখানে 2 টু দি পাওয়ার 6, দ্যাট মিন্স আপনি যদি কাটাকাটি করেন তাহলে 2 স্কয়ার থাকবে। ঠিক আছে। আচ্ছা, আপনি এটাকে বাংলায় যদি আমি লিখি তাহলে দেখেন এখানে হবে 10 9 8 7 বাই 4 ফ্যাক্টরিয়াল, মানে 4 3 2 1 ইন্টু 4, 2 এর উপরে স্কয়ার করলে কত হয় স্যার 4 হয়। আচ্ছা, আপনি কাটাকাটি করেন, 4 আর 2 মিলে 8 কেটে দিলাম, এটা দিয়ে এটা কাটলে হবে কত 3। ঠিক আছে, তাহলে স্যার কত হয় এখানে, এখানে যা কিছু আছে সবটি গুণ করেন আপনি, 4 7 28, 28 কে যদি 10 দ্বারা গুণ করেন 280, 280 সাথে আপনি 3 গুণ করে দেন। ঠিক আছে, তাহলে আপনার যা আসে সেটি কিন্তু স্যার আনসার। ঠিক আছে, আশা করি এখন আপনারা কিন্তু সেটা পারবেন। গুড করলে এখানে যা হবে সেটি কি হচ্ছে স্যার আমাদের আনসার হয়ে যাচ্ছে। এই তো, না পারার কিছু আছে বলেন? আমি মনে করি নাই। তারপরে স্যার আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যাই। দেখেন স্যার আমরা এর পরবর্তী প্রশ্নটা সলভ করি। আচ্ছা, এইটা সিমিলারলি একই নিয়ম, একই প্রশ্ন, একই সবকিছু, একটু জাস্ট খালি দাগটা একটু চেঞ্জ। আপনি দেখেন আগের প্রশ্নটা ছিল আমাদের এরকম, আগেরটা ছিল মেবি, আমরা যে আগের প্রশ্নটা দেখি, এটা দেখেন আগের প্রশ্নটা, এই যে দেখেন স্যার ভিন্নতা কি আছে, এখানে আছে স্যার 2x স্কয়ার মাইনাস 1 বাই 2x কিউব হোল টু দি পাওয়ার 10। বাট আমরা পরের প্রশ্নটা যদি দেখি স্যার, এই যে দেখেন 2x, অর্থাৎ ডিফারেন্সটা হচ্ছে জাস্ট এই যেটার সংখ্যাগত পার্থক্য। তাহলে আগের প্রশ্ন যদি আমি মনোযোগ সহকারে বুঝতে পারি তাহলে আশা করি আপনি এই প্রশ্নটা পারবেন। এটা আপনাদের কাছে, এটা একটু আমার সাথে সাথে ট্রাই করে ফেলেন, আশা করি আপনার এই মধ্যপথ বের করাটা কোনো প্রবলেম হবে না, আপনি এটা সলভ নিজে নিজে করতে পারবেন। তাহলে আমরা পরের আলোচনায় চলে যাই। এই যে দেখেন স্যার একটা প্রশ্ন বলছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে 21 নম্বর পদ, অর্থাৎ 21তম এবং হচ্ছে 22তম পদ দুইটা পরস্পর কি স্যার সমান হলে এক্স এর মান বের করো। ঠিক আছে। আচ্ছা, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 44 এর বিস্তৃত আমাদের 21 নম্বর পদ এবং হচ্ছে 22 নম্বর পদ পরস্পর সমান। তাহলে স্যার আমরা যদি এটা বলি যে 21তম পদটা কত, 21তম পদ, তাহলে আমি লিখব 44 সি। যেহেতু 21তম পদ বলছি, আমি 21 নম্বর পদ বলছি, তাহলে আমি অবশ্যই সির মানে এখানে লিখবো কত স্যার 20। প্রথম পদটা 1 আছে, 1 এর পাওয়ার হবে স্যার 44 মাইনাস 20। দ্বিতীয় পদটা হচ্ছে স্যার x, x এর পাওয়ারটা হবে 20। এখানে আলটিমেটলি হিসাব যদি করি আমি তাহলে হবে 44c20 ইনটু x টু দি পাওয়ার 20। এই যেটা হচ্ছে স্যার কয় নম্বর পদ, 21 নম্বর পদ। এখন স্যার আমি 22 নম্বর পদ বের করব। 22তম পদ সমান সমান 44c21 লিখব। তারপরে এই 1 এর উপর আর পাওয়ারটা আমি দিতে চাচ্ছি না, একদম 1 এর উপরে যাই দিবেন তাই তো 1 এ আসবে, আর x টু দি পাওয়ার কত হবে 21 হবে, একসাথে লিখে দিলাম। এটা হচ্ছে স্যার কত আমাদের, দেখেন হিসাব করে, এটা 22 নম্বর পদ, এটা হচ্ছে 21 নম্বর পদ। স্যার আমি একটু দেখাই দিই আপনাদের, একটু দেখেন। তাহলে বলছে কি দুইটা পরস্পর সমান, তার মানে কি এইটা আর এটা কি স্যার সমান, তাহলে আমি এটা সমান এটা লিখতে পারি। সো আমি এখানে লিখবো x 44c21 ইনটু x টু দি পাওয়ার 21 সমান সমান 44c20 ইনটু x টু দি পাওয়ার 20। স্যার একটা বিষয় বলি, এইখানে যে x টু দি পাওয়ার 21 আছে আর এখানে x টু দি পাওয়ার 20 আছে, মানে এখানে x এর পাওয়ার 21 আর এখানে 20, মানে এখানে 21টা x আছে এখানে 20টা x আছে। আপনি কেটে দিয়ে দেন, এখানে স্যার একটা x থাকবে না, তাহলে কি হয় স্যার, এখানে লিখে নিন যে প্রশ্ন মতে 44c21 ইনটু
x সমান সমান 44c20। তাহলে দেখেন তো x সমান কি আসে, ইনটু 44c21। আপনি একটু স্যার ভাগ করবেন, ভাগ করার পরে মানে ক্যালকুলেটরে 44c20 চাপলে একটা ভ্যালু পাবেন, আর নিচে 44c21 চাপলে একটা ভ্যালু পাবেন। দুইটা কাটাকাটি করবেন, আপনার যে মানটা আসবে সেটি আনসার। এটা ক্যালকুলেটরে কিন্তু এই মানটা বের করা যায়, মেবি 7/8 এরকম একটা ভ্যালু আপনি x এর মান পাবেন। আচ্ছা, এখন অনেক স্টুডেন্ট আছে স্যার আমি এটা তো পারি না, একটু বুঝাই দেন। তাদের জন্য আমি একটু নোটপ্যাড টেস্ট করতে চাই। আমি তাদেরকে জন্য যারা এটা সলভ করতে পারবে না, আমি একটু হিসাবটা করে দিচ্ছি। কারণ আমি মুখে মুখে কিভাবে এগুলা হিসাব করা যায় আমি দেখাই দিই। আমাদের এরকম ছিল না 44c21 ইন্টু এক্স সমান সমান ছিল 44c20। স্যার কম্বিনেশনের যে সূত্রটা আছে আপনি অ্যাপ্লাই করেন, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু স্যার আমাদের কম্বিনেশনের যে বেসিক সূত্র সেটা লিখলাম। এই যে 44c21 এর সময় এটা লেখা যায়। তারপরে x তো আছে আবার এখানে, ইন্টু x সমান এখানে কি লেখা যাবে 44 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 20 ফ্যাক্টোরিয়াল ইন্টু 44 মাইনাস 20 ফ্যাক্টোরিয়াল। ওকে স্যার, উপরে 44 ফ্যাক্টোরিয়াল কেটে দিলেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন কি লিখি আমি। আমার এখানে যে কি আছে স্যার দেখেন তো 21 ফ্যাক্টোরিয়াল, এটাকে চাইলে আমি লিখতে পারি 21 ইন্টু 20 ফ্যাক্টোরিয়াল, এভাবে লেখা যায়, কোনো সমস্যা নেই। উপরে তো মান থাকেই, আর এখানে যদি যোগ বিয়োগ করে দেই তাহলে এখানে কত হবে স্যার 23 ফ্যাক্টোরিয়াল হবে ইন্টু 23 ফ্যাক্টোরিয়াল সমান সমান, আবার উপরে কি আছে স্যার এক্স আছে, এক্সটা আমি এই জায়গায় লিখে দিই। ওকে, এখানেও তো 1 থাকে, আর নিচে তো 20 ফ্যাক্টোরিয়াল ছিলই, আর এখানে থাকে তো স্যার 24 ফ্যাক্টোরিয়াল। এই 24 কে আপনি চাইলে যদি এখানে 24 ফ্যাক্টোরিয়াল থাকে এটাকে আপনি চাইলে একটু চেঞ্জ করে লিখতে পারেন যে 20 ইন্টু 24 ইন্টু 23 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা কাটাকাটি করেন, 20 ফ্যাক্টোরিয়াল কাটা, 30 ফ্যাক্টোরিয়াল কাটা। যদি কাটাকাটি কমপ্লিট করেন, করার পরে কথা থাকবে x/21 সমান সমান 1/24। আপনি একটু স্যার আর গুণ করে ভাগ করেন, তাহলে আলটিমেটলি এখানে কি পাবেন যে x ইজ ইকুয়াল টু 21/24। 3 দ্বারা যদি ভাগ করে দেন তাহলে 7/8। এই তো স্যার। এখন অনেক স্টুডেন্ট আছে অলস, তারা এই যে এত হাঙ্গামা করে ম্যাথ সলভ করবে, আপনার কি মনে হয় না স্যার করবে না? তাদের জন্যই আমি যে সহজ যুক্তি দিয়েছিলাম যে স্যার খালি শুধুমাত্র আপনারা ভাগ করবেন আর কিছু না, আপনি শুধুমাত্র ভাগ করে দিবেন তাহলে হয়ে যাবে। তা আশা করি আপনারা এইটুকু পারবেন, কোনো সমস্যা নেই। তারপরের প্রশ্নটাতে আমরা যাই। দেখেন এই প্রশ্নটা একই রকমের, দুইটা প্রশ্নের নিয়ম প্রায় সেম। এখানেও বলছে যে 3 প্লাস x/2 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতি x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8 এর সহগদ্বয়। এর কিন্তু আগেরটা বলছিল পদ পরস্পর সমান, বাট এখানে বলছে সহগদ্বয় পরস্পর সমান হলে n এর মান বের করো। আচ্ছা, তাহলে x টু দি পাওয়ার 7 যুক্ত একটা পদ আর x টু দি পাওয়ার 8 যুক্ত একটা পদ আমরা বের করতে হবে। স্যার এখন আমি x টু দি পাওয়ার 7 কোন পদে থাকবে এটাকে আমি জানি স্যার, বলেও জানি না, কেমনে জানবো? কিন্তু যারা একটু ব্রেইনি, একটু চিন্তা করে অঙ্ক করে তারা ঠিকই বলতে পারবে। যেমন আমি এখানে বলতে পারি যে x টু দি পাওয়ার 7 থাকবে অষ্টম পদে, x টু দি পাওয়ার 8 থাকবে স্যার নবম পদে। কেমনে বললাম স্যার? একটু দেখেন, আমি যদি এখানে বলি যে 3 প্লাস x/2 হোল টু দি পাওয়ার 3/2 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r+1 তম পদ সমান সমান আমি কি লিখবো স্যার? লিখবো ncr ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু তারপরে কি লিখবো x/2 হোল টু দি পাওয়ার, এই যে স্যার আর। আপনি একটু হিসাব করে দেখেন তো স্যার, উপরে কি হচ্ছে x টু দি পাওয়ার r, নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার r। তার মানে
এখানে x এর পাওয়ার তাই হবে, আপনি r এর মান যা বসাবেন। তাহলে এখানে x এর উপর পাওয়ার কত আছে স্যার? 7 আছে। তাহলে এখানে যদি 7 বসান, মানে এখানে যদি 7 থাকে তাহলে এখানে যে 7 হবে। তাহলে এই জায়গায় 7টা কখন হবে স্যার? যখন আমার পদটা হবে কত নাম্বার? 8 নাম্বার। তাহলে 8তম পদটা যদি হয় স্যার আমার, তাহলে আমি এই জায়গায় 7 লিখতে পারবো। আর এই জায়গায় যদি 7 হয়ে যায় তাহলে এখানে 7 হবে। আপনি দেখেন এইভাবে বলছি স্যার আমি। কথা ক্লিয়ার? তাহলে চলেন এখন আমরা অঙ্কটা সলভ করি। তাহলে প্রথমে লিখবো আমরা, আমাদের ডাকটা ছিল এরকম 3 প্লাস x/2 হোল টু দি পাওয়ার n। আচ্ছা, এর বিস্তৃতিতে আর প্লাস সরি অষ্টম পদ n c7 into 3 to the power n minus 7 into x/2 whole to the power 7। ওকে, একটু হিসাব করেন আপনারা এখানে nc7 into 3 to the power n minus 7 into x to the power 7 divided by 2 to the power 7। তাহলে এটাকে চাইলে আমি একটু দেখেন তো সাজায় যদি লিখি, এভাবে লিখতে পারি না? nc7 into 3 to the power n minus 7 by 2 to the power 7 into x to the power 7। ওকে, এই যে তাহলে এখানে x to the power 7 এর সহগ এই যে স্যার আমার এটা হচ্ছে সহগ। আমাকে তো সহগের কথাই বলছিল, তাই না? আপনি দেখেন আমাকে কিন্তু এখানে বলছে যে সহগদ্বয় পরস্পর সমান, এই অংশটা দেখ। সহগদ্বয় যেহেতু পরস্পর সমান বলছে, আমি তো এখানে সহগ বের করছি। তো সিমিলারলি আমাকে নবম পদের সহগ কি করতে হবে স্যার? বের করতে হবে। তাহলে আমি এই সাইডে কি লিখি স্যার? নবম পদের সহগ, সরি নবম পদ আগে বের করি তারপর না সহগ। তাহলে আমি লিখবো nc8 3 to the power n minus 8 into x/2 whole to the power 8 nc8 into 3 to the power n minus 8, তারপর এখানে কি হয়েছে? x to the power 8 by 2 to the power 8। একটু যদি সাজায় লিখেন তাহলে হবে nc8 into 3 to the power n minus 8 by 2 to the power 8 into x to the power 8। স্যার তাহলে যেটা হচ্ছে x to the power 8 এর সহগ, এটা হচ্ছে x to the power 8 এর সহগ, এটা হচ্ছে x to the power 7 এটার সহগ। তাহলে শর্ত মতে দুইটাই কি স্যার? সমান। তাহলে আমি এই কথা বলতেই পারি যে শর্ত মতে দুইটা যেহেতু সমান, সেজন্য আমি বললাম যে শর্ত মতে বা প্রশ্ন মতে nc7 into 3 to the power n minus 7 divided by 2 to the power 7 is equal to nc8 into 3 to the power n minus 8 divided by 2 to the power 8। ওকে, আচ্ছা স্যার একটু হিসাবটা বুঝবেন ভালো করে। আমরা এখানে 2 to the power 7 2 to the power 7 আছে, এখানে 2 to the power 8 কাটাকাটি করলে এখানে একটা 2 থাকে, থাকে কিনা বলেন? আচ্ছা, তারপরে স্যার একটু কাজ করেন nc7 এই যে 3 to the power এই অংশটা আছে না, এটাকে ওই পাশে পাস করে দেন। তাহলে এটা উপরে আছে, ওই পাশে গেলে কোথায় যাবে স্যার? নিচে। তাহলে এখানে হবে 2 into 3 to the power n minus 7 আর উপরে যা আসলো তাই লিখে দেন nc8 into 3 to the power n minus 8। আমরা পরের একটা স্লাইড খুলে নিই তাহলে বুঝতে পারবো। তাহলে আমাদের এরকম ছিল না স্যার যে nc7 is equal to নিচে 2 ছিল nc8 into, স্যার একটু বুঝেন, একটু বোঝানোর জন্য আমি বলি, এই স্লাইডটা খেয়াল করেন স্যার। এই 3 আর এই 3 সেম কি আছে? চলক আছে, বৃত্তি একই, পাওয়ারগুলা কি হবে স্যার? বিয়োগ হবে। তার মানে আপনি কি লিখবেন? n minus 8 মাইনাস এই যে এটা, বিয়োগ করবেন না? তাহলে আমরা বিয়োগ করে দিই স্যার। তাহলে আমরা এখানে একসাথে লিখে দিচ্ছি 3 to the power n minus 8 minus n plus 7। প্লাস কেন হলো স্যার? মাইনাস যখন করবেন তখন গুণ করলে কিন্তু প্লাস হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে আপনি এন এন কেটে দিলেন, তাহলে এখানে আলটিমেটলি কি থাকতেছে দেখেন। আচ্ছা, এন ফ্যাক্টোরিয়ালকে ভেঙে ফেলি। এন ফ্যাক্টোরিয়ালকে লেখা যাবে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল। তারপরে স্যার নিচে দেখেন এখানে এইটাকে সিমিলারলি আপনি ভেঙে ফেলতে পারেন, তাহলে এখানে কি লেখা যাবে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 8 ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল। তারপর 2 ছিল স্যার, এই যে আমাদের 2 ইনটু 2 লিখলাম। আর এখানে স্যার কত থাকে ইনটু 3 ইনভার্স 1। আপনি দেখেন 8 থেকে 7 বাদ দেন, তাহলে মাইনাস 1 থাকে। কাটাকাটি করেন এন ফ্যাক্টোরিয়াল কাটা, তারপর আর আমরা কাটতে পারবো সামনে 1 বাই, দেখেন এখানে আমরা কি করতে পারি 7 ফ্যাক্টোরিয়াল ঠিকই রাখলাম, n মাইনাস 7 এটা কি করব স্যার, এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি n মাইনাস 7 ইনটু n মাইনাস 8 দিয়া ফ্যাক্টোরিয়াল। তারপরে স্যার এই দেখেন উপরে 1, 8টাকে আমরা লিখতে পারি 8 ইনটু 7 ফ্যাক্টোরিয়াল। কোনো সমস্যা আছে? এখানে 8 ফ্যাক্টোরিয়াল ছিল, এটাকে কি লিখবো 8 ইনটু 7 ফ্যাক্টোরিয়াল। তারপরে স্যার 8 ফ্যাক্টোরিয়াল আছে n মাইনাস 8, কোনো সমস্যা নাই, ইনটু 2 আছে, কোনো সমস্যা নাই। এই যে স্যার 3 ইনভার্স, এটা কি লেখা যায় 1/3 লেখা যায়, তার মানে 3টা কিন্তু নিচে গেল। কেমন নিচে আছে বলছেন, এই যে পাওয়ারটা মাইনাস, সেজন্য আমরা লিখতে পারি 1/3। 1/3 মানে 3 কোথায় নিচে। এখন কাটাকাটি করা ফেলা, এই যে 7 ফ্যাক্টোরিয়াল কেটে দিলেন, n মাইনাস 8, এই যে স্যার n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল কাটা। কাটাকাটি করার পরে দেখেন এখানে থাকতেছে 1 বাই n মাইনাস 7 সমান সমান, এখানে থাকতেছে স্যার কত 1 বাই, গুণ করেন এখানে 8 ছিল, 8 এর সাথে এখানে হচ্ছে 6, 3 দুগুণে 6, 6 আর 48, 48। তাহলে আলটিমেটলি কি থাকে n মাইনাস 7 ইজ ইকুয়াল টু 48। তারপরে n সমান সমান 48 প্লাস 7, দ্যাট মিন্স হচ্ছে 55। দ্যাট ইজ দ্য আনসার। পারবো আশা করি, তাই না? এই যে এখানে বাঙাগুলো, এগুলো যদি আপনার কম্বিনেশনের টোটাল আইডিয়াটা না থাকে, আপনি যদি ম্যাথমেটিক্স ফার্স্ট পেপারে সরি ম্যাথমেটিক্স 1 এর মধ্যে আপনি যদি স্যার কম্বিনেশনটা ভালো করে না পড়েন, তাহলে কিন্তু এইগুলা করতে যায় একটু ঝামেলা ফেস হবেন। ম্যাথের বিষয়গুলো হচ্ছে একটা চেইন ওয়াইজ, অর্থাৎ একটা চেইন সিস্টেম। দেখবেন ম্যাথমেটিক্স 1 এর সাথে 2 এর একটা কানেকশন আছে, আবার ম্যাথমেটিক্স 2 এর সাথে ম্যাথমেটিক্স 3 এর কিন্তু কানেকশন আছে। যদি ম্যাথমেটিক্স 2 আপনি ভালো করে কভার না করেন, এখানে যে ডিফারেন্সিয়েশন আছে, ইন্টিগ্রেশন আছে, এগুলো যদি ভালো করে কভার না করেন, স্যার আপনি ম্যাথমেটিক্স 3 এর ক্ষেত্রে 10 এর যে পরে অধ্যায়গুলো আছে স্যার একটা অধ্যায় পারবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এবং আমি লিখে দিলাম। কারণ এখানে কিন্তু সেই ইন্টিগ্রেশনের ব্যবহারগুলো, ডিফারেন্সিয়েশনের ব্যবহারগুলো আছেই। সো ম্যাথমেটিক্স 2টা খুবই গুরুত্বপূর্ণ। সবই ম্যাথ 1 ভালো করে পারলে ম্যাথ 2 পাবেন, ম্যাথ 2 ভালো করে পারলে ম্যাথ 3 পাবেন, এইরকমই বিষয়টা। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্নটা কিন্তু এরকম ছিল যে যদি a প্লাস 3x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে, প্রথম পদটা b, দ্বিতীয় পদটা হচ্ছে 21 bx বাই 2 189 bx স্কয়ার বাই 4 হয়, তাহলে a b এবং n এর মান বের করে। এই প্রশ্নটা কিন্তু স্যার একটু বড় বাট খুবই গুরুত্বপূর্ণ, রচনামূলকের মধ্যে আমাদের আসে। তাহলে চলেন স্যার আমরা এই প্রশ্নটা একটু সমাধান করি। একটু খেয়াল করেন স্যার আপনি, আমি এটার জন্য একটু নোটপ্যাডের সাহায্য নেই। আমাদের প্রশ্নটা ছিল এরকম যে a প্লাস 3x হোল টু দি পাওয়ার n, তাই না? ঠিক আছে, a প্লাস 3x হোল টু দি পাওয়ার n এটার বিস্তৃতিতে। তাহলে এটার যদি স্যার আমি বিস্তৃতি করি, এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ সমান সমান, প্রথম পদটা হবে স্যার a টু দি পাওয়ার n, ঠিক আছে? তারপরে প্লাস দ্বিতীয় পদটা হবে n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু 3x, প্লাস পরের পদটা হবে n ইনটু n মাইনাস 1 বাই 2 ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু 3x হোল স্কয়ার। আমি একটু বলি এখানে কিভাবে আমি পদগুলো আসলাম। ওই যে আমাদের স্যার এই যে এই পদটা আসলে আমাদের কিভাবে আসলো স্যার,
এইটা আপনাদেরকে একটু বুঝতে হবে। আমরা যে এনসিআর এর যে সূত্রটা আছে সেই সূত্রটা স্যার আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং সেই সূত্রটা অনুসারে কিন্তু আমাদের এইভাবে লেখা, ঠিক আছে। আচ্ছা, আপনি নিজে লিখে ট্রাই করতে পারেন। সো এখানে হিসাব যদি করেন তাহলে a টু দি পাওয়ার n প্লাস n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু 3x প্লাস এখানে আপনার রাশি হচ্ছে এরকম যে n ইনটু n মাইনাস 1 ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু 9x স্কয়ার বাই 2। ওকে, এটা হচ্ছে স্যার আমাদের প্রথম পদ, এটা স্যার আমাদের দ্বিতীয় পদ, এইটা স্যার আমাদের 3 নাম্বার পদ। কি বলছে স্যার আমাদের? দেখেন প্রথম তিনটা পদ যে বলছে, প্রথম পদ হচ্ছে v, তাহলে এখানে প্রথম পদ হচ্ছে কি স্যার আমাদের v, আর আমরা প্রথম পদ পেয়েছি কি স্যার এই যে এটা। সো শর্ত মতে বা প্রশ্ন মতে a টু দি পাওয়ার n is equal to v, দেন দ্বিতীয় পদটা স্যার n into a to the power n minus 1 into 3x is equal to, আমরা এটা দেখি দ্বিতীয় পদটা কি বলছিল, এই যে স্যার 21 vx by 2। সো আমরা এটা লিখি 21 vx divided by 2, ঠিক আছে। তৃতীয় পদ স্যার আমাদের কি আসছে, এই যে এটা আসছে। সো লিখি এখানে আমরা n into n minus 1 a to the power n minus 2 into 9x square by 2 is equal to 189 vx square by 4, ঠিক আছে। প্রশ্ন মতে প্রথম পদ যা বলছে আমি মিলে লিখলাম, আমাদের কিন্তু এরকম দেখেন তিনটা বিষয় আমরা এখানে লিখতে পারি। তো একটু এখন আমরা ক্যালকুলেশন করি, আপনি x ক্যান্সেল করে দেন, 3 দ্বারা যদি 21 কে ভাগ করেন তাহলে 7 হবে। তাহলে আমাদের এখানে কি থাকতেছে স্যার বলেন তো, n into a to the power n minus 1 is equal to 7b divided by 2। ওকে, আচ্ছা স্যার, এখন আমি যদি এখানে দেখেন আমার যে জায়গায় b আছে, b এর একটা তো মান আমি জানি, তাই না? জানি তো নাকি? আচ্ছা একটু সাজাই লিখি তাহলে বুঝতে পারবেন। পরের লাইনটা দেখেন n into এইখানে যে পাওয়ারটা আছে স্যার আমাদের, এই পাওয়ারটাকে আমি চাইলে ভেঙে কিভাবে লিখতে পারি বলেন তো, a to the power n into a inverse 1, then 7 b এর মানটা কত স্যার, a to the power n, আমি লিখলাম স্যার a to the power n by 2। সো a to the power n এবং a to the power n আপনি ক্যান্সেল করে দিলেন, ঠিক আছে। সো এখানে এই যে a ইনভার্স আছে যে, সো এটাকে আপনি লিখতে পারেন চাইলে যে n বাই a, কারণ এখানে যদি ইনভার্স সেজন্য এটাকে আমরা কি লিখবো 1 বাই a লিখবো, সেজন্য এটা আমার নিচে চলে যাবে আর আমার এখানে থাকবে হচ্ছে 7/2। আপনি আর যদি গুণ করেন তাহলে হবে দেখেন 7a, n এর মানটা আমরা বের করে ফেলি স্যার, তাহলে হবে এখানে 2n is equal to 7a হয়, বা এখানে আমাদের n সমান হচ্ছে কত দেখেন তো স্যার, n সমান হচ্ছে 7a divided by 2, এই যে এটা হচ্ছে কিন্তু স্যার আমাদের মানটা। আচ্ছা, তার পরবর্তীতে আমরা অলরেডি n এর মানটা বের করে ফেলছি, এইখানে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি চাইলে। আপনি 2 দ্বারা ভাগ করে দেন তাহলে এখানে 2 হবে, আপনি 9 দ্বারা কেটে দেন এখানে কত হবে স্যার 21 হবে, আর তারপরে x স্কয়ার ক্যান্সেল, ঠিক আছে। আচ্ছা ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল করে দেওয়ার পরে দেখি আমরা বাদ বাকি কি থাকে, এখানে গুণ করে দেন, তাহলে গুণ করে দিলে হবে n স্কয়ার মাইনাস n। ওকে, এটাকে ভেঙে লিখেন a টু দি পাওয়ার n ইনটু a ইনভার্স 2, তারপরে এখানে তো নিচের কিছু থাকে না, সো এখানে টার্ম দেওয়ার কোনো দরকার নাই, আর এখানে নিচে 2 থাকবে, এখানে হবে 21 v। এরকম না স্যার, এখন আসেন এই যে আমাদের 21 v আছে স্যার, আমাদের এখানে কি আছে স্যার 21 v, তাহলে b এর তো একটা মান কিন্তু স্যার আমরা জানি, b এর মানটা কত বলেন তো স্যার, b এর মানটা হচ্ছে a টু দি পাওয়ার n। আপনি a টু দি পাওয়ার n আর a টু দি পাওয়ার n ক্যান্সেল করে দিলেন, ক্যান্সেল করে দেওয়ার পরে কি লেখা যায় স্যার n স্কয়ার মাইনাস n, আর এই যে a ইনভার্স স্কয়ার এটাকে নিচে যা চলে যাবে, অর্থাৎ নিচে হয়ে যাবে কি a স্কয়ার হয়ে যাবে, আর এখানে কি হবে স্যার শুধুমাত্র থাকবে উপরে 21 আর নিচে শুধু থাকতেছে আপনাদের 2।
এখন স্যার আপনি জাস্ট উপরে n এর মানগুলো বসাই দেন, তাহলে দেখবেন আপনার কিন্তু ক্যালকুলেশনটা চলে আসবে। সো চলেন আমরা আরেকটা স্লাইড নিয়ে, আমাদের n এর মান কিন্তু হচ্ছে 7a/2। এখানে আমরা আর গুণ করে ফেলি তাহলে আরো ভালো হবে। আর যদি গুণ করি তাহলে হবে 2n² - 2n সমান সমান 21a²। এই যে আর গুণ করলে আমরা এইটা পাই। ওকে, তো আমাদের কি ছিল, 2n² - 2n সমান সমান 21a²। n এর মানটা স্যার আমরা বসাই 2 × 7/2a হোল স্কয়ার মাইনাস 2 × n এর মান কত, 7a/2 সমান সমান 21a²। ওকে, আলটিমেটলি এখানে কত থাকতেছে দেখেন, 2 × 49a²/4 মাইনাস 2 কেটে দিলেন, তাহলে শুধু 7a সমান হচ্ছে 21a²। যদি এখানে কাটাকাটি করেন তাহলে কত হবে স্যার, 2 থাকবে নিচে, তাহলে এখানে হবে 49a²/2 মাইনাস, এইটাকে যদি আমি ডান পাশে নিয়ে আসি তাহলে স্যার মাইনাস হয়ে যাবে না, 21a² সমান সমান 7। স্যার এখানে একটু লসাগু করি, লসাগু করলে কত হচ্ছে স্যার, 2 হচ্ছে লসাগু, তাহলে হবে 49 মাইনাস 21 দুগুণে 42 সমান হচ্ছে 7a। তাহলে উপরে কি থাকে স্যার, আচ্ছা এখানে তো a² ছিল, তাহলে উপরে থাকে স্যার 7a²/2 সমান হচ্ছে শুধুমাত্র এখানে 7a। কাটাকাটি করে দেন স্যার, আমরা 7 কেটে দিলাম, a কেটে দিলে এখানে একটা a থাকতেছে, তার মানে আমাদের আলটিমেটলি কি থাকতেছে বলেন তো, a/2 সমান 1 বা আর গুণ করলে a সমান সমান 2। স্যার এই যে দেখেন আমাদের এর মান আমরা অলরেডি কত পেয়ে গেছি, 2 পেয়ে গেছি। এখন আপনি যদি এর মানটা বসায় দেন তাহলে n এর মান পেয়ে যাবেন। আমরা n সমান কি জানতাম দেখেন তো, n সমান জানতাম 7a/2। স্যার আপনি এর জায়গায় মানটা বসায় দেন, 7 × এর মান হচ্ছে 2, তাহলে আমরা এখানে 2 বসাই, নিচে 2 কেটে দিলেন, তাহলে শুধু কিন্তু 7 থাকলো। তাহলে n এর মান কত পেয়ে গেলাম আমরা স্যার, 7। আবার একটা সম্পর্ক জানতাম কিন্তু আমরা যদি একটু দেখি, আপনারা দেখেন এই যে এইখানেই প্রথমেই দেখেন a টু দি পাওয়ার n সমান b লিখছিলাম, তাহলে b সমান কি লেখা যায়, a টু দি পাওয়ার n, তাহলে এর মান হচ্ছে 2, n এর মান কত স্যার 7, তাহলে b এর মান হচ্ছে কিন্তু a টু দি পাওয়ার 7। b এর মান কি স্যার, a টু দি পাওয়ার 7। তাহলে আমরা আনসারটা আলটিমেটলি কি পাইলাম বলেন তো, আনসার পাইলাম 2, মানে এর মান পাইলাম আমরা স্যার কত 2, দেন আমরা n এর মান পাইলাম স্যার 7, আর b এর মান পেয়েছি কত স্যার 2 টু দি পাওয়ার 7। তাহলে এই যে তিনটা, এই তিনটাই হচ্ছে স্যার আপনার আনসার, 2, 7 এবং হচ্ছে 2 টু দি পাওয়ার 7। তো আশা করি আমরা এটা পারবো এখন থেকে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একটা প্রশ্নগুলো দেখি, তো এটা আমাদের ক্লিয়ার। এখন আমরা সেকেন্ড প্রশ্নতে যাই। তার পরবর্তী যে প্রশ্নটা, এই যে একটা প্রশ্ন স্যার খুবই ক্রিটিক্যাল, অনেক স্টুডেন্ট আছে আমরা যদি এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে পরে এসে থাকে আমরা স্কিপ করে যাই, এটা আমরা পারি না, বুঝি না, এরকম একটা অবস্থা। কিন্তু না, আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, আশা করি এইটা নিয়ে আপনার আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো চলেন এটা যদি একটু সমাধান করতে চাই, দেখেন কি বলছে যে 1 - x হোল ইনভার্স হাফ এর বিস্তৃতে সাধারণ পদ বা r+1 তম পদ নির্ণয় করে, r+1 তম পদ নির্ণয় করে, ঠিক আছে। আচ্ছা আমরা নোটপ্যাডে চলে যাই। আচ্ছা চলেন, কি ছিল আমাদের স্যার, 1 - x হোল ইনভার্স হাফ, এটা ছিল না স্যার, এর বিস্তৃতি আমরা কি বের করব, r তম পদ, r+1 তম পদ, r+1 তম পদ আমাদের বের করতে হবে। কথা বুঝতে পারছি? এটার জন্য স্যার আমার একটা সূত্র ফলো করতে হবে। আমরা যদি বলি যে 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে বা এর বিস্তৃতি যদি বলেন সমান সমান এরকম হবে স্যার, যে নিচে হবে r ফ্যাক্টোরিয়াল, উপরে হবে n ইনটু n - 1 ইনটু n - 2 ইনটু n - 3, এইভাবে কোন পর্যন্ত যাবেন আপনি,
n মাইনাস r প্লাস 1 পর্যন্ত, ঠিক আছে, ইনটু x টু দি পাওয়ার r। এটা হচ্ছে স্যার আপনাদের সূত্র। সরাসরি এই সূত্রটা আপনি প্রথমত লিখবেন যে আমরা জানি বা 1 প্লাস x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে। তাহলে স্যার এইটার বিস্তৃতি কি হবে? 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, এর বিস্তৃতিটা হবে স্যার আপনাদের দেখেন n এর মান এখানে কত, এই যে মাইনাস হাফ যেটা আছে সেটা কিন্তু স্যার আমাদের n এর ভ্যালু। বসাই দিই স্যার আমরা n এর ভ্যালুটা, এখানে বসান মাইনাস হাফ ইনটু এখানে মাইনাস হাফ বসান, ইনটু এখানে মাইনাস হাফ বসান, এখানে বসান, এখানে 2 হবে। তারপরে যা আছে তাই, তারপরে n এর মান মাইনাস হাফ বসাইলাম স্যার, তারপরে মাইনাস r প্লাস 1, আর পরে x টু দি পাওয়ার r লিখলাম, আর নিচে হচ্ছে স্যার r ফ্যাক্টোরিয়াল। ওকে, দেন একটু হিসাব করেন স্যার, এখানে তো মাইনাস হাফ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে একটু হিসাব যদি করেন বা লসাগু যদি করেন, লসাগু 2 হবে, তারপরে কত স্যার 1 মাইনাস 1 হয়, আর এখানে যদি আপনি গুণ করেন তাহলে হবে 2 কে 2, তাহলে মাইনাস 1 মাইনাস 2 মিলে কত হচ্ছে স্যার মাইনাস 3। তাহলে আমি এখানে লিখতে পারি মাইনাস 3। তারপরটাতে কত লিখতে পারি স্যার? সিমিলারলি দেখেন, আপনি যদি হিসাব করেন এখানে মাইনাস 5 আসবে উপরে, নিচে 2, তারপরে স্যার এখানে আসবে মাইনাস 7/2, এইভাবে এখানে উপরে কত হবে স্যার 2, নিচে হবে। আর উপরে একটু খেয়াল করেন স্যার, আমরা যদি একবারে লসাগু করার চিন্তা করি তাহলে এখানে হবে কিন্তু মাইনাস 2r প্লাস 1, এরকম একটা ফরম্যাট আপনার চলে আসবে। আর এখানে কি আছে? x টু দি পাওয়ার r আছে, নিচে আছে স্যার আমাদের r ফ্যাক্টোরিয়াল। তো একটা কাজ আপনি এখানে করতে পারেন, যে লসাগু করে যে আপনি 2r প্লাস 1 পাইছেন মাইনাস 2r, সেই মাইনাসটা স্যার আপনি কমন নিয়ে নেন। তাহলে মাইনাস কমন নিলে এই মাইনাসে প্লাসে মিলে কি হয়ে যাবে স্যার বলেন তো? শুধু কিন্তু এখানে মাইনাসটা আপনার থাকতেছে, এরকম হয়ে যাবে না স্যার? আচ্ছা, এখন আপনি একটা জিনিস চিন্তা করেন স্যার, সবার সামনে কি আছে? মাইনাস আছে, মাইনাস কিন্তু গুণ আছে, কতগুলো মাইনাস এখানে গুণ আছে। আপনি এখানে কোন পর্যন্ত বিস্তৃত করছেন স্যার? r প্লাস 1 তম, মানে এখানে r সংখ্যক মাইনাস আছে, সবার নিচে 2 আছে, কতগুলা 2 আছে? r সংখ্যক 2 আছে। তার সংখ্যক 2 গুণ করা মানে কি? 2 টু দি পাওয়ার r। আপনি 10টা 2 গুণ করেন তাহলে লিখবেন 2 টু দি পাওয়ার 10। সিমিলারলি এখানে যদি 10টা মাইনাস হাফ গুণ থাকে, কয়টা স্যার? 10টা মাইনাস হাফ, তাহলে কি লিখবেন? মাইনাস হাফ টু দি পাওয়ার 10। তো সিমিলারলি এখানে যদি স্যার আপনার মাইনাস হাফটা n সংখ্যক বার গুণ থাকে, তাহলে আমি এখানে যদি এটাকে আলাদা করে লিখতে চাই তাহলে আমি এভাবে লিখতে পারি না যে মাইনাস হাফ টু দি পাওয়ার r, একসাথে লিখে ফেললাম। তাহলে এখান থেকে তো মাইনাস হাফ নিয়ে নিয়েছে, তাহলে এখানে থাকবে 1, এখান থেকে তো আপনি 1/2 নিয়ে নেন, তাহলে এখানে থাকবে কত স্যার 3, তাহলে 1 × 3, এখানে থাকবে কত স্যার 5, এখানে থাকবে কত স্যার 7, এইভাবে কত পর্যন্ত? 2r - 1। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানটা ব্র্যাকেট দিলাম, তারপর x টু দি পাওয়ার r, আর নিচে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এইখানে একটা বিষয়, আমাদের এইখানে ছিল কত স্যার? x টু দি পাওয়ার r ছিল, যেখানে দ্বিতীয় পদটা কিন্তু প্লাস x ছিল, বাট এখানে কিন্তু মাইনাস x, সেই জন্য অবশ্যই এখানে কি হবে? মাইনাস x টু দি পাওয়ার r। কি হবে স্যার? মাইনাস x টু দি পাওয়ার r। ঠিক আছে, আচ্ছা, তাহলে মাইনাস x টু দি পাওয়ার r যেহেতু আছে, তাহলে মাইনাসের উপরে পাওয়ার r আছে, x এর উপরে পাওয়ার r আছে, তাহলে মাইনাসের উপরে যেহেতু পাওয়ার r, সেজন্য মাইনাস 1 টু দি পাওয়ার r লেখা যায়, আবার x এর উপরে কিন্তু পাওয়ারটা r লেখা যায়। যদি এখানে প্লাস থাকতো তাহলে আর এইটা লেখার দরকার ছিল না, যেহেতু মাইনাস আছে সেই কারণে আমরা এই বিষয়টা লিখলাম স্যার। এখন চিন্তা করেন, একটু আমি আলাদা করে লিখি, দেখেন নিচে আর ফ্যাক্টোরিয়াল আছে, এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই, উপরটা নিয়ে চিন্তা। আচ্ছা, এই যে 2 স্যার 2 কোথায় আছে? নিচে আছে, তাহলে একবার আমি কি লিখতে পারি? এখানে লিখতে পারি না যে 2 টু দি পাওয়ার r, সমস্যা আছে? আর উপরে কি ছিল? মাইনাস ছিল, -1, তাহলে উপরে আমি লিখে দিলাম -1 টু দি পাওয়ার r, তারপরে 1 × 3 × 5 × 7 × ... 2r - 1। ঠিক আছে, আর তারপরে x টু দি পাওয়ার r × -1 হোল টু দি পাওয়ার r, এরকম থাকবে আপনার। এরপর আপনি আসেন স্যার, আমাদের -1 টু দি পাওয়ার r কয়টা আছে দেখেন, আমাদের -1 টু দি পাওয়ার r দুইটা ছিল না স্যার? এখানে দেখেন তো আপনি
দুইটা ছিল না, এই দেখেন -1 টু দি পাওয়ার আর এইখানে একটা আর এই যে এখানে একটা, এই সবগুলা কিন্তু গুণ আছে, তাহলে -1 টু দি পাওয়ার আর এটা কয়টা আছে? দুইটা। তো দুইটা যদি থাকে তাহলে দেখেন -1 টু দি পাওয়ার আর ইনটু -1 টু দি পাওয়ার আর, সো এটাকে বেসে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে কি হয় স্যার? -1 টু দি পাওয়ার 2r। এখন 2r তো জোড় সংখ্যা, সো জোড় সংখ্যা যদি মাইনাসের উপর থাকে সেটা প্লাস হয়ে যায়, আর 1 এর উপর আপনি যা পাওয়ার দেন তাই কি হবে? 1 হবে। সো এইটার ভ্যালুটা কিন্তু 1 হয়ে যায়। তাহলে আপনি এই যে এই -1 টু দি পাওয়ার আর, এই -1 টু দি পাওয়ার আর, এইটা তুলে এটার পরিবর্তে 1 লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি একসাথে লেখার চেষ্টা করি, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? সো নিচে থাকে 2 টু দি পাওয়ার r ইনটু x, সরি r ফ্যাক্টোরিয়াল, আর উপর থাকতেছে 1 ইনটু 3 ইনটু 5 ইনটু 7 ইনটু এইভাবে 2r মাইনাস 1 পর্যন্ত গুণ আছে, আর এখানে আছে x টু দি পাওয়ার r। ওকে তাহলে আমরা উপরে নিচে একটা সংখ্যা দ্বারা গুণ করব, জোড় সংখ্যা দ্বারা। তাহলে আমরা উপরে নিচে দেখেন কি দ্বারা গুণ করতেছি, আগে যা ছিল তাই। আচ্ছা, এক লাইনে লিখে দেই, আমরা উপরে নিচে গুণ করব স্যার। আমরা উপরে গুণ করব স্যার 2 4 6 8 এইভাবে 2r, এই যে দেখেন সকল দুই সংখ্যা দ্বারা গুণ করতেছি উপরে, এবং নিচেও সিমিলারলি একই বিষয় 2 ইনটু 4 ইনটু 6 ইনটু 8 ইনটু, অর্থাৎ এইটা দ্বারা আমরা কি করতেছি স্যার? উপরে এবং নিচে গুণ করে দিচ্ছি। এইগুলো কিন্তু স্যার গুণ চিহ্ন, হ্যাঁ এগুলো গুণাকারে আছে। আচ্ছা, যেহেতু এখানে সবগুলাই গুণাকার আছে, তাহলে একটু রিঅ্যারেঞ্জ করে কি আপনি কি লিখতে পারবেন না স্যার? আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লেখার চেষ্টা করি। দেখেন এখানে দেখেন 1 গুণন 3, তাহলে আমি এটাকে এই দুইটাকে যদি একটু সাজায় লেখার চেষ্টা করি, তাহলে দেখেন তো এইভাবে লিখতে পারি না, যে 1 ইনটু 2 ইনটু 3 4 5 6 7 এইভাবে, তারপরে 2r মাইনাস 1 ইনটু 2r, ঠিক আছে? আচ্ছা, আর নিচে 2 টু দি পাওয়ার r ইনটু r ফ্যাক্টোরিয়াল ইনটু এইগুলা থেকে সবগুলা থেকে 2 কি, এটা দেখেন আমি সাদা লিখি 2 ইনটু 1, এই 2 এর পরিবর্তে লিখলাম আমি স্যার 2 ইনটু 1, দেন 4 এর পরিবর্তে 2 ইনটু 2, তারপরে স্যার 6 এর পরিবর্তে 2 ইনটু 3, তারপরে স্যার 8 এর পরিবর্তে 2 ইনটু 4, এইভাবে এখানে লেখা যায় না 2 ইনটু r, যাই কিনা বলেন? ঠিক আছে, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। সো দেখেন এখানে 1 থেকে শুরু করে কত পর্যন্ত স্যার গুণ আছে? 2r পর্যন্ত। তাহলে আমরা যদি 1 থেকে 5 পর্যন্ত গুণ থাকে বলি 5 ফ্যাক্টোরিয়াল, 1 থেকে 6 পর্যন্ত থাকলে 6 ফ্যাক্টোরিয়াল, 1 থেকে 7 পর্যন্ত থাকলে 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখান থেকে যদি 1 থেকে দেখেন সবগুলাই কত পর্যন্ত গুণ আছে? 2r পর্যন্ত গুণ আছে, তাহলে এই সবগুলার পরিবর্তে আমি কত লিখতে পারি স্যার? 2r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? নিচে 2 টু দি পাওয়ার r ইনটু r ফ্যাক্টোরিয়াল ইনটু, দেখেন সবার আগে স্যার কত আছে? 2 আছে, তাহলে আমি 2টাকে একটু আলাদা করে লেখার চেষ্টা করি। কিন্তু এখানে 2 কতগুলো আছে স্যার? r সংখ্যক, সব মাথায় রাখবেন যেখানে সবগুলো কত সংখ্যক আছে? r সংখ্যক আছে। তাহলে r সংখ্যক যেহেতু 2 আছে, তার মানে আমি r সংখ্যক 2 যদি গুণ থাকে তাহলে আমি সেটাকে 2 টু দি পাওয়ার r লিখতে পারি না? তারপরে স্যার বাদ বাকি আপনি যদি এখানে 2টাকে আলাদা করে ফেলেন, তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে 2, এখানে 3, এখানে 4, এরকম থাকবে না? 1 ইনটু 2 থাকবে, তারপরে থাকবে 3, তারপরে 4, তারপরে 5, এইভাবে কত পর্যন্ত স্যার? r পর্যন্ত। আর উপরে তো আমাদের ছিল একটা বিষয় x টু দি পাওয়ার r, সেটা লিখতে তো আমরা ভুলেই গেছি। এখানে তো স্যার আমাদের x টু দি পাওয়ার r কথাটা ছিল। দেখেন এখানে একটা 2 টু দি পাওয়ার r আছে, এখানে একটা 2 টু দি পাওয়ার r আছে, তাহলে এটাকে কি লেখা যায় স্যার? 2 টু দি পাওয়ার r, দুইটা যদি গুণ করেন তাহলে 2 টু দি পাওয়ার r হোল স্কয়ার, তারপরে কি আছে স্যার? r ফ্যাক্টোরিয়াল। ওকে, এই সবগুলা দেখেন এখানে 1 থেকে শুরু করে r পর্যন্ত যা আছে সবগুলা গুণ আছে, সবগুলা যদি গুণন, কারণ এটার পরিবর্তে আপনি কি লিখতে পারেন স্যার? r ফ্যাক্টোরিয়াল লিখতে পারেন। আর উপরে কি আছে স্যার? 2r, এটা ব্র্যাকেট দিয়ে লিখবেন, ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার r। তাহলে দুইটা r ফ্যাক্টোরিয়াল যদি গুণন থাকে স্যার, এটা কি লিখবেন আপনি? 2r ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার r হোল স্কয়ার ইনটু r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, আর উপরে হচ্ছে x টু দি পাওয়ার r। এইটাকেই স্যার আপনি আনসার লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার বইয়ের মধ্যে একটু সাজায় লিখে এই যে 2 টু দি পাওয়ার r হোল স্কয়ার, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে আর এখানে একটু রিঅ্যারেঞ্জ করে এই দুটাকে একসাথে লিখে যে x বাই 4 হোল টু দি পাওয়ার, এইভাবে লেখা যায়। কেননা এই টুটাকে আপনি ভিতর নিয়ে আসেন, দেখেন বইয়ের মধ্যে কিভাবে সাজায়, আপনাদের বইয়ে দেখবেন আনসারটা অন্যটা দেওয়া, তখন আপনারা হয়তো একটু বিভ্রান্ত পড়তে পারেন, সেটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন
এখানে টু টু দি পাওয়ার কোনো সমস্যা নাই, ফ্যাক্টোরিয়াল। এই যে স্যার টু টু দি পাওয়ার আর হোল স্কয়ার, তাহলে এই স্কয়ারটাকে আমি যদি ভিতর নিয়ে আসি তাহলে হবে টু স্কয়ার। দেখেন, আচ্ছা এটাকে প্রথমে লিখে ফেলি, আর ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, কোনো সমস্যা নাই। উপরে ছিল এক্স টু দি পাওয়ার আর, নিচে দেখেন এই পাওয়ারটাকে আমি এক্সচেঞ্জ করতে পারেন, অর্থাৎ লিখতে পারেন টু স্কয়ার হোল টু দি পাওয়ার আর। এখন দেখেন তো স্যার যে টু আর হোল ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার ইনটু এটার উপর পাওয়ার আর এটার উপর পাওয়ার আর, তাহলে দুটো একসাথে লেখা যায়। ওকে, উপরে এক্স আর নিচের দুইয়ের উপর স্কয়ার করলে কত হবে স্যার? 4 হবে, ঠিক আছে, এক্স বাই 4। আর এই যে উপরে পাওয়ার আর আছে একসাথে লিখে দিলাম। আপনাদের বইয়ে কিন্তু স্যার আনসারে দিয়ে এটা দেওয়া। তো আপনি চাইলে এটাও লিখতে পারেন, আপনি চাইলে এটাও লিখতে পারেন। তো আশা করি আজকের এই একটা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করলে আপনার আর কোনো সমস্যা হবে না এই চ্যাপ্টারটিতে। এবং এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছর এখান থেকে সংক্ষিপ্ত, রচনামূলক, অতি সংক্ষিপ্ত সবগুলো প্রশ্ন আসে, ঠিক আছে। তো যাই হোক, আশা করি একটা ক্লাসেই সকল কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। প্রত্যেক পদের উপর আমাদের পাপুলার রিকার্ড থেকে একটা স্পেশাল ক্লাস আপনাকে উপহার দেওয়া হবে এবং সকল কিছু আপনার সেকেন্ড সেমিস্টার কিংবা ফোর্থ কিংবা সিক্স সেমিস্টার বা যে কোনো সেমিস্টার আপনি শিখাতে হন না কেন, আপনার এই সেমিস্টারের সকল কোর্সগুলো খুব ভালো মতো শিখতে চাইলে বেসিক সহকারে আপনি যুক্ত হতে পারেন আমাদের অনলাইন প্রোগ্রামগুলোতে। আমাদের অনলাইন প্রোগ্রামগুলো মূলত দুই ক্যাটাগরির, কেয়ার এবং রেগুলার। সো আপনি চাইলে যদি ডিপ্লোমা জার্নিটা টোটালি আমাদের সাথে কভার করতে চান তাহলে যুক্ত হতে পারেন আমাদের কেয়ার প্রোগ্রামে, কিংবা যদি আপনি শুধুমাত্র আপনার এই সেকেন্ড সেমিস্টার কিংবা ফোর্থ কিংবা সিক্স সেমিস্টারটা যদি আমাদের সাথে কমপ্লিট করতে চান সেই ক্ষেত্রে আপনি যুক্ত হতে পারেন আমাদের রেগুলার প্রোগ্রামে, ঠিক আছে। এবং যে কোনো প্রয়োজনে আমাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপস অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই ছিল আজকের আলোচনা। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।